নমস্কার, শুভ অপরাহ্ন আপনাদের সবাইকে জানাই কেসিসির এই অধিবেশনটাতে। এটার শিরোনাম আমরা রেখেছি ঘ্যান এবং ঘ্যান, মধ্যবিত্তের কাঁদুনি। যে তিনজন আজকে আমাদের এখানে বক্তা, প্যানেলিস্ট যাই বলুন, তাদের আলাদা করে পরিচয় আমরা দিচ্ছি না। আপনারা সবাই ওদের কাজ সম্পর্কে, ওদের লেখা সম্পর্কে, ওদের পারফরমেন্স সম্পর্কে খুব ভালো করে জানেন। বরং আমি শুরুর ব্যাপারটা প্রথমে একটু বলি। ঘ্যান এবং ঘ্যান মানে ঘ্যান ঘ্যান, তাই তো, এবং আরও বেশি করে ঘ্যান ঘ্যান, যেটা মধ্যবিত্তের সঙ্গে সাধারণত যায় বলে বা মধ্যবিত্তের একমাত্র বা প্রধানতম কাজ বলে আমরা সচরাচর মনে করে থাকি। তো আসলে তো আমাদের জীবনটা, মধ্যবিত্তের জীবনটা তো আসলে খুব বোরিং। আমরা রোজ যে কাজগুলো করি এবং প্রতিদিন সেগুলো করতেই থাকি, মাসের পর মাস, বছরের পর বছর। আমরা যে কথাগুলো বলি মোটের ওপর সেগুলোই বলতে থাকি, হ্যাঁ, যে কাজ করি সেগুলোই করতে থাকি। এর মধ্যে আমাদের কাজ এবং ভাবনার মধ্যে একটা ঘ্যান ঘ্যানানি রয়েই যায়। এই ঘ্যান ঘ্যানানির সঙ্গে সময় এবং সমাজ, রাজনীতি, শিল্প কিছুটা আরও ঘ্যান ঘ্যানানি যোগ করে। এবার সত্যি কি এটাই সব কিছু মধ্যবিত্তের? মানে মধ্যবিত্ত কি আসলে সেই সিনড্রোমে আক্রান্ত যে আমাকে কেউ চিনল না, আমাকে কেউ বুঝলো না, আমার না লেখাটা যদি ছাপা হতো তাহলে আমি আরেকটা নোবেল পেয়ে যেতাম, আমি যে ছবি চিত্রনাট্য এখনো লিখে উঠতে পারিনি, শুধু সেটার জন্যই আসলে আমাকে একটা অস্কার দিয়ে দেওয়া উচিত। সুতরাং এই তার ঘ্যান ঘ্যানানি বা আমাকে না জানা, আমাকে না চেনার একটা অধিকার বোধ থেকে আরও আসা কিছু কথা, কিছু আক্ষেপ, কিছু হতাশা, এবং সেখান থেকে আরও কিছু ঘ্যান ঘ্যানানির উৎপত্তি। বাঙালি মধ্যবিত্ত কি শুধু এইটা নিয়ে বা এটার কাউন্টার পয়েন্ট নিয়ে বা এর মধ্য থেকে কথাবার্তার সূত্রে যদি আর কিছু বেরিয়ে আসে, এগুলো নিয়েই আমাদের এই ছোট্ট 8 ঘন্টা 35 মিনিটের সেশন। আমি সবার আগে একটু রঞ্জনদা নমস্কার, রঞ্জনদাকে একটু বলবো যে আপনি কি মনে করেন যে সাধারণত ঘ্যান ঘ্যানানি বলতে, মধ্যবিত্ত বলতে যা বোঝায়, এটাই কি ঠিক? এটাই কি তাই? নমস্কার। আমার কাছে যেটা খুব ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে যে ঘ্যান এবং ঘ্যান। শুধু এবং ঘ্যান বললে কি হতো? ঘ্যানটা যদি প্রথম ঘ্যানটা না দিতাম, না বলতাম এবং ঘ্যান, তাহলে হয়তো একটুখানি যেন পুরনো নাটকের একটা ইকো হয়ে যেত, প্রতিধ্বনি হয়ে যেত। হয়তো দুটো ঘ্যান, মাঝখানে একটা এবং বসানো খুব ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে। যে এবংটা বসেছে কিভাবে, যেহেতু আমি খুব এখন একটা আচ্ছন্ন হয়ে আছি একটা বই পড়ে, বইটা হচ্ছে রাজদির নাইফ। আমার এবংটা ছুরির মতন মনে হচ্ছে এবং দুটো ঘ্যানকে সেপারেট করে দেওয়া হয়েছে। ঘ্যান এবং ঘ্যানের মাঝখানে একটা এবং এসে দুটো ঘ্যানকে আলাদা করে দিয়েছে। আলাদা করেছে শুধু কি মধ্যবিত্তরাই ঘ্যান ঘ্যান করে? উচ্চবিত্তরা করে না? তারাও তো ঘ্যান ঘ্যান করেন। আমি কিছু আইকনিক ঘ্যানের কথা বলতে চাই। প্রথমেই, ঘ্যানটা মোটেই খারাপ নয় আমার কাছে। ঘ্যান ঘ্যান করাটা জীবনের একটা অঙ্গ, এবং ইংরেজরাও ঘ্যান ঘ্যান করে, শুধু বাঙালিরা করে তা নয়। ন্যাগিং, ঘ্যান ঘ্যানের ইংরেজি তো ন্যাগিং। তো ন্যাগিং চাইল্ড, তা সে মার কাছে বায়না করে, বিরক্ত করে, যেমন আমাদের ছেলে মেয়েরাও করে, এবং ঘ্যান ঘ্যান করতে করতেই বড় হয়। শ্রীরামকৃষ্ণদেবের কথা আমার প্রথমেই মনে পড়ছে। তিনি এমন ঘ্যান ঘ্যান করলেন, মা দেখা দে, মা দেখা দে, দেখা না দিলে আত্মহত্যা করবো, দেখা না দিলে এই করবো ওই করবো, সারাক্ষণ কালিত মানে যন্ত্রণা এই ঘ্যানের জন্য। এবং দেখা না দিয়ে আর উনি পারলেন না, দেখা দিলেন কিনা আমরা তাও জানি না, কেন ঘ্যান ঘ্যান করতে 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 মাথার মধ্যে এমন একটা জিনিস তৈরি হয় যে আমি যা করছি না, আমি যা পাচ্ছি না, আমি যা দেখছি না, আমার ঘ্যান ঘ্যানানি তাই দেখিয়ে দিচ্ছে আমাকে। মেবি ইটস অ্যান ইলিউশন। তিনি কালীকে দেখলেন, মেবি ইট ইজ নট, কালী এসে আবির্ভূতা হলেন, কিন্তু ঘ্যান ঘ্যানের জন্যই তো হলো। তো এটা, এই যে ঘ্যান ঘ্যান, মধুসূদন দত্তর কথা মনে পড়ছে আমার। মধুসূদন প্রথমেই ঘ্যান ঘ্যান করতে আরম্ভ করলেন, আমি ইংরেজ হব, আমি ইংরেজ হব, আমি ইংরেজ হব। 8-9 বছর বয়সে ওই যশোরে সাগরদাড়ি গ্রামে একটা ছেলে বলছে
ইম্পসিবল আমাদের কাছে এখন মনে হয়। আই সাই ফর অ্যালবিয়নস ডিস্টেন্ট শোর। অ্যালবিয়ন যে ইংল্যান্ড, এটা এখন কতজন জানে? তো 8-9 বছরের মধুসূদন সেটা বলে ফেললেন, তো ঘ্যান ঘ্যানের জন্যে। এবং ঘ্যান ঘ্যান করতে করতে হঠাৎ একদিন যখন বাংলায় লিখতে আরম্ভ করলেন, ওই রকম ঘ্যান ঘ্যানানি আমি দেখিনি। বাংলা লেখার জন্যে হিব্রু শিখছেন, বাংলা লেখার জন্য অ্যারবিক শিখছেন, বাংলা লেখার জন্য ল্যাটিন শিখছেন, গ্রিক শিখছেন, মানে ইটালিয়ান শিখছেন, ইংরেজি তো ভয়ঙ্করভাবে শিখেছেন বাংলা লেখার জন্যে। কি ব্যাপার! তারপরে বাংলা লিখে বললেন, না বাংলা লিখলে হবে না, গাইব মা বীর রসে ভাসি। বীর রস হলো না। এত ঘ্যান ঘ্যান করার পরে বীর রস হলো না। তখন গৌরকে চিঠি লিখছেন ইংরেজিতে, মাই ডিয়ার গৌর, আই ডিড নট নো আই ওয়াজ সাচ এ ফেলো ফর দি প্যাথেটিক। কি সুন্দর ইংরেজি! আমি জানতাম না গৌর, আমি এত ভালো করুণ রসাত্মক কাব্য লিখতে পারি। তো ঘ্যান ঘ্যান করা সত্ত্বেও এত ফেল করলেন কেন? ফেল করলেন এই জন্য যে বাংলা ভাষায় ওই রকম বীর রস আনা যায় না এত ভাওয়েল সাউন্ড পেরিয়ে। কনসোনেন্টাল সাউন্ড না থাকলে মিল্টন হওয়া যেত না। সুতরাং এত ঘ্যান ঘ্যান করে হলো না। বাট রিয়েলাইজেশন কেম যে বাংলা ভাষার একটা প্রতিভা, প্রত্যেকটা ভাষার একটা প্রতিভা আছে। সেই বাংলা ভাষার প্রতিভার বিরুদ্ধে উনি সাঁতার কেটেছিলেন। তাই জন্যে করুণ রস বীর রস করতে গিয়ে করুণ রস চলে এলো। আর মিল্টন যেখানে মানে অন্ধ হয়ে গেছেন স্যামসন, কিন্তু চুলটা বড় হয়েছে, গায়ে জোরটা এসেছে, গাজাতে একলা স্যামসনকে চাবুক মারা হচ্ছে আর স্যামসন ঘানি টানছে। তখন কি করুণ রস ভাবুন, একটা মানুষ অন্ধ, সে ঘানি টানছে, তাকে বেত মারা হচ্ছে, আর সূর্যের প্রখর আলো এইরকম রোদের মধ্যে কিন্তু স্যামসন রোদ দেখতে পাচ্ছে না, সূর্য দেখতে পাচ্ছে না, সে অন্ধ, কোনোদিন সে সূর্য দেখতে পাবেও না। বলছেন কিছুতেই মিল্টন কিন্তু করুণ রস আসতে পারলেন না, বিকজ অফ দ্য নেচার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কি বললেন? ডার্ক ডার্ক ডার্ক, amid the blaze of noon, irrecoverably dark, total eclipse, without all hope of day. এই হচ্ছে মিল্টন। কিছুতেই আনতে পারলেন না করুণ রস। ঘ্যান ঘ্যান করেছিলেন করুণ রসের জন্যে, এবং তিনিও অন্ধ। তো এই অন্ধ মিল্টন তখন নিজের মেয়েকে বলছেন, পারলাম না, কিছুতেই পারলাম না, ইটস বিকজ অফ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। And he blamed it on the English language. ঘ্যান ঘ্যান করলেই দেখবেন আমার দ্বারা হলো না কারণ আমার বউটা খারাপ, আমার দ্বারা হলো না কারণ আমার ছেলেগুলো জ্বালাতন করেছে, আমার দ্বারা এটা হলো না কারণ আমার পাড়ার লোকরা ভীষণ গোলমাল করে আমি যখন লিখি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ব্লেম ইট অন রিও, যারা এটা বলা হয়। সেই জন্যে ঘ্যান ঘ্যান করাটা কিন্তু ভালো। ঘ্যান ঘ্যান থেকেই কিছু রিয়েলাইজেশন হয় আলটিমেটলি। এবারে সোজাসুজি চলে যাই, আমি রবীন্দ্রনাথকে কোনো জায়গায় ছাড়বো না, সেটা আপনারা অনেকে জানেন। সুতরাং রবীন্দ্রনাথের ঘ্যান ঘ্যান একটু চলে যায়। রবীন্দ্রনাথ কী করেছেন ব্যাপারটা একটু দেখুন। একটু রবীন্দ্রনাথের 20 বছর বয়স, রবীন্দ্রনাথ লিখলেন, কিছুই তো হলো না, সেই সব সেই হাহাকার রব, সেই অশ্রু বাড়ি ধারা, সেই হৃদয় বেদনা, কিছুই না পাইলাম যা কিছু চাই। এর থেকে বড় জ্ঞান জ্ঞান আমি জীবনে শুনিনি। এবং কে বলছেন? রবীন্দ্রনাথ। কি তার অ্যাচিভমেন্ট! হিমালয়ও মাঝে মাঝে মাথা নত করতে পারে, এত বড় অ্যাচিভার রবীন্দ্রনাথ। কিন্তু 20 বছর বয়সে অবশ্য সত্যি সত্যি খুব খারাপ অবস্থা তার। ইংল্যান্ডে থেকে ফিরে এসেছেন এবং ব্যারিস্টার হতে পারেননি, ICS হতে পারেননি, কিছুই করতে পারেননি। ভগ্ন হৃদয় বলে একটি কবিতা লিখেছেন এবং ওর হৃদয়ও প্রচণ্ড ভাঙা অবস্থা তখন। কিন্তু এই রবীন্দ্রনাথ 70 পেরিয়ে লিখছেন, নোবেল প্রাইজটাই পাওয়া হয়ে গেছে, কত প্রেম পেরিয়েছেন, কত মুগ্ধতা পেরিয়েছেন, কত কি খ্যাতি, মানে ভাবাই যায় না। যদিও মাঝে মাঝে উইলিয়াম বাটলার ইয়েটস মাঝে মাঝে যার সঙ্গে দেখা হয় জিজ্ঞেস করে,
ইজ দ্য ওল্ড ম্যান স্টিল রাইটিং, আস্ক হিম নট টু রাইট এনিমোর, এটা বলেন। ইয়েস, কিন্তু রবীন্দ্রনাথকে তো থামানো যাবে না, লিখেই যাচ্ছেন তিনি। লিখলেন ৭৮ বছর বয়সে, আমার কি বেদনা সে কি জানো, ও গো মিতা সুদূরের মিতা। বেদনা হচ্ছে মনের মধ্যে, ঘ্যান ঘ্যান আসছে, কিন্তু কেন ঘ্যান ঘ্যান করছি তা কি তুমি জানো? আমি জানি না কেন ঘ্যান ঘ্যান করছি। ঘ্যান ঘ্যান করা আমার স্বভাব। আমার কেমন ঘ্যান ঘ্যান করছি কারণটা দিয়েছিল, আমার ভবন দ্বারে রপিলে যারে সেই মালতী আজি বিকশিতা, সে কি জানো? তুমি এসে একটি গাছ পুঁতে দিয়ে গিয়েছিলে। কোনো দিন ও ক্যাম্পো এদেশে এসে গাছ পুঁতে দিয়ে যাননি রবীন্দ্রনাথের দরজার পাশে। রবীন্দ্রনাথ একটি গাছ পুঁতেছিলেন, সেটা রিভার্সও এলো রবীন্দ্রনাথের কাছে। আমি যে গাছটা পুঁতেছিলাম সেটা দেখে কি তোমার আমার কথা মনে পড়ে সুদূরের মিতা? ঘ্যান ঘ্যানানিটা কোথায় দেখুন। কিন্তু বললেন তুমি যে গাছটা পুঁতে দিয়ে গিয়েছিলে এটা বড় হয়েছে, মালতী লতা দুলছে, এবং আমার তোমার জন্য খুব মন কেমন করছে, তোমার কি মনে আছে আমাকে? জ্ঞান জ্ঞান। এইবারে মৃত্যুর বয় ৩ বছর মাত্র আছেন রবীন্দ্রনাথ, ৭৮। যদি জানতে আমার কিসের ব্যথা তোমায় জানাতাম, কে যে আমায় কাঁদায়, এইবারটা দুর্দান্ত বানান, কে যে আমায় কাঁদায় আমি কি জানি তার নাম, কয় দীর্ঘই। মানে আমি জানতে চাই না কে যে আমায় কাঁদায়, তা আমি কি জানি তার নাম, জানি কি জানি না তা নয়, কিন্তু কয় দীর্ঘই কি লিখে বসে আছেন উনি। আমি কি জানি তার নাম, জানতেও চাই না। আমার কাঁদতে ইচ্ছে করছে, আমি কাঁদছি, আমার কাঁদার স্বভাব, আমি কাঁদছি। সারা জীবন আমি ঘ্যান ঘ্যান করেছি, বৌদির কাছে করেছি, তারপরে সারা জীবন করেছি ঘ্যান ওর ঘ্যান ওর ঘ্যান। আমাকে একটু ভালোবাসবে, আমাকে একটু ভালোবাসবে, ওখান থেকে লিখছে তুমি কি আমার দাম দেবে না, আমার বাজার দর খুব কমে যাচ্ছে, তাড়াতাড়ি একটু দাম দাও। এটা লিখেছেন উনি রবীন্দ্রনাথ ইংরেজিতে। এখানেও তাই সেই কথা বলছেন, শুনুন। কোথায় যে হাত বাড়াই মিছে, সব যেন মোর বিকিয়েছে, পাইনি তাহার দাম, গভীর সুরে চাইনে চাইনে বাজে অবিশ্রাম। সুতরাং ঘ্যান ঘ্যান আমরা করি, আমরা করব, শুধু বাঙালিরা ঘ্যান ঘ্যান করে তা নয়। এবং যতটুকু জীবনে, আমার নিজের জীবনে ব্যক্তিগত জীবনে বলি, যতটুকু জীবনে হয়নি সব আমার ঘ্যান ঘ্যানের জন্যে হয়নি, কিন্তু যতটুকু জীবনে হয়েছে, এই যে আমি আজকে এসেছি না, কতবার যে চন্দ্রিলকে বলছে আমায় নেবে তো, আমায় নেবে তো, আমায় নেবে তো, একটু বলতে দেবে তো, আমায় দেবে তো, আমায় দেবে তো। চন্দ্রিল ঝালা ভালা হয়ে গেছে, বলছি বাবা আপনাকে আমি নেব বলছি তো। নমস্কার। রঞ্জনদা ঘ্যান ঘ্যানকে যে শিল্পের পর্যায়ে তুলে দিয়ে গেলেন, এরপর থেকে যে আমরা বাকি জীবন কি করব, ঘ্যান ঘ্যানাতেই কাটাবো কিনা, ঋদ্ধির কি এই একমত আজকের এই সময়ে, আজকের এই প্রজন্মের প্রতিনিধি হয়ে ঘ্যান ঘ্যান সম্পর্কে? নমস্কার সকলকে। আমি প্রথমত জানি না আমাকে এখানে কেন ডাকা হয়েছে, আমার কাছে একেবারেই বিষয়টা পরিষ্কার নয়। এবং চন্দ্রিলদার যেরকম মাথা থেকে সবসময় বেরোয় এক একটা যে ট্যাগ লাইনগুলো দেওয়া থাকে, সেটা আমি কিছুই মানে বুঝতে পারিনি যে সেই ট্যাগ লাইনটার বক্তব্যটা কি বলতে হবে। কিছুই তো প্রিপেয়ার করেও আসা গেল না, প্রস্তুত করেও আসা গেল না। এর মধ্যে চন্দ্রবিন্দুর একটা অসাধারণ কনসেপ্ট হয়েছিল জিডি বিল্লাতে, তাদের নাম দিয়েছিল চন্দ্রিলদা ভালোবাসা টালোবাসা, তো ভালোবাসার আবাদই নাম ছিল টালোবাসা। তো আজকেরটাও একটা অদ্ভুত এরকম একটা নাম। তো আমি সত্যিই জানি না কি বলতে হবে, এবং যাদের সাথে বসে আছি তারা এত অসাধারণ বললেন এবং বলবেনও। তো আমি প্রত্যেকের বক্তব্যই এখানে গুণমুগ্ধ ভক্ত। কিন্তু আমি জানি না, আমি এখানে যেটুকুনি বুঝলাম যে ঘ্যান ঘ্যান নিয়ে যে কথাবার্তা হচ্ছে, তো সেখানে আমি জানি না আমার পরিচিতি বা আমার জেনারেশনের পরিচিতির জায়গা থেকে বাঙালি কথাটা বা কোনো রকমের শিকড়ের জায়গাটা খুবই বদলে গেছে এবং বদলে যাচ্ছে, বদলে যাবেও। তো সেখানে আমি জানি না যে এবার আজকে এটাই হয়তো ইন্টারেস্টিং যে আজকে একটাই মঞ্চে বিভিন্ন প্রজন্মের একটা মতের জায়গা চলে আসতে পারে যে তারা ঘ্যান ঘ্যানকে কিভাবে দেখছে। আমাদের জেনারেশন ঘ্যান ঘ্যান করে না। আমাদের জেনারেশন আমার মনে হয় ব্যক্তিগতভাবে খুবই একটা চট করে সিদ্ধান্তে পৌঁছে যাওয়া একটা জেনারেশন। সেটা ঠিক আছে, সেটা ভুল আছে, আমি সেটাতে আসতে চাই না। কিন্তু আমরা যেহেতু সেই হেনরি কিপসেনের ঘোস্টের মতন, যে হেনরি কিপসেনের একটা নাটক আছে, বিখ্যাত নাটক ঘোস্ট বলে, যে পূর্বসূরিদের জেনারেশনের ভূত আর কি পরের জেনারেশনের ঘাড়ে চেপে বসে রয়েছে। সুতরাং সেই সূত্রে আমরা একটা অবজেক্টিভলি আমাদের প্রিভিয়াস জেনারেশনকে দেখতে পাচ্ছি, আমাদের পূর্বসূরিদের দেখতে পাচ্ছি, পূর্বজদের দেখতে পাচ্ছি।
তো সেই জায়গা থেকে এই মুহূর্তের পশ্চিমবঙ্গ বা এই মুহূর্তের ভারতবর্ষ, আমি একটু হয়তো কনটেক্সটটাকে শিফট করে একটা অন্য জায়গাতে ঘ্যান ঘ্যানটাকে যেভাবে দেখতে পাচ্ছি, সেই ঘ্যান ঘ্যানটা আমার কাছে এখন মনে হচ্ছে এই মুহূর্তের ভারতীয় সমাজ, মধ্যবিত্ত সমাজ বা বাঙালি মধ্যবিত্ত সমাজের ঘ্যান ঘ্যানানিটা অনেকটা বদলে গেছে, এবং সেই বদলে যাওয়াটা ভয়াবহ, এবং সেই বদলে যাওয়াটা খুবই অ্যালার্মিং। আমরা লোকসভা নির্বাচনের একদম প্রায় শুরু তো হয়েই গেছে, এবং সেটার মাঝখানে আমরা বসে রয়েছি। বাইরে তাপমাত্রাও প্রচণ্ড বেশি, এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের তাপমাত্রাও খুব বেশি, জনগণের তাপমাত্রাও বেশি। আমরা একটা অদ্ভুত হিটেড পরিস্থিতির ভেতরে বসে রয়েছি। তো সেইখানে ঘ্যান ঘ্যানটা এখন খুব ভায়োলেন্ট হয়ে গেছে। তো এখন ঘ্যান ঘ্যানটা আগে মানুষ কোথায় করতেন, আজকে নামটা হচ্ছে কেসিসির বৈঠকখানা, তো এখন বৈঠকখানাটা পুরোটাই ফেসবুক হয়ে গেছে। তো এখন সবাই আমরা 8 থেকে 80 ফেসবুকেই ঘ্যান ঘ্যান করছি। আর আমার কাছে এখন ঘ্যান ঘ্যান বললেই প্রথম যে শব্দটা, আমি একটা ছোট লেখা দিয়ে শেষ করবো, সেটাতে পরে আসছি। আমার প্রথম ঘ্যান ঘ্যান বলতেই যে কথাটা মনে পড়ে যাচ্ছে সেটা হচ্ছে বাংলা মিডিয়া বা ভারতীয় মিডিয়া। এর থেকে বড় ঘ্যান ঘ্যান আর কেউই করছে না আমার মনে হচ্ছে আর কি। সারাদিন ঘ্যান ঘ্যান করছে টিভি চ্যানেলগুলো, এবং এই ঘ্যান ঘ্যানানিটা অসহ্য হয়ে উঠছে। কিন্তু কি মজার কথা, সেই ঘ্যান ঘ্যানানিটা কিন্তু আমরা চেটে পুটে খাচ্ছি, না হলে তো চ্যানেলগুলো চলে না। আজকে আমাদের আমি নাম করছি না, কিন্তু একটি বিশেষ সাংবাদিক সংস্থা ভারতবর্ষতে আসার পর থেকে সেই মডেলে তারা ঘ্যান ঘ্যানানিটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে চলে গেছে। এবং আমার দারুণ সেই সংস্থাটির যিনি কর্ণধার, তাকে কুনাল কামরা বলে একজন খুব সুন্দর ঘ্যান ঘ্যান করেছিলেন ফ্লাইটে গিয়ে, যে বলুন না আপনি বলুন না, এই উত্তরটা দিন না। আপনি ভেমুলার কথা যখন বলা হচ্ছে, সে খুব সুন্দর করে ঘ্যান ঘ্যান করেছিল যে আপনি তো সারাক্ষণ টিভি চ্যানেলে ঘ্যান ঘ্যান করেন, কাউকে বলতে দেন না, শুধুই নিজের ঘ্যান ঘ্যানানিটা শোনাতে চান। এবং সেই মডেলটাকে ফলো করে গোটা আমাদের দেখবেন যে বিগত 2 বছরে আপনারা প্রত্যেকেই টেলিভিশন দেখেন, তো সেই টেলিভিশন চ্যানেলে আপনারা দেখবেন সমস্ত আলোচনা রাজনৈতিক দলগুলোর সমস্ত কর্ণধাররা যখন আসেন কথা বলতে, বা আমাদের বিদ্বজ্জনেরা বা সুশীল সমাজের সমস্ত বাঙালিরা প্রত্যেকে যখন আসেন কথা বলতে, কেউই কিন্তু কোনো সলিউশন চাইছেন না। আমাদের গোটা ভারতবর্ষের যে মজাটা হয়ে গেছে, এখন কেউই খুবই সুপরিকল্পিতভাবে এটা করা হচ্ছে, কেউই কোনো রকমের সুরাহা চাইছে না, কোনো সলিউশন চাইছে না। শুধু একটা ঘ্যান ঘ্যানানিকে আমরা টিআরপির পর্যায়ে নিয়ে চলে গেছি, কারণ সেই ঘ্যান ঘ্যানানিটা আমাদের প্রত্যেকের ভেতরে রয়েছে। 1933 সালের একজন লেখক উইলহেম রেক, উনি একজন জার্মান লেখক এবং সাইকিয়াট্রিস্ট, ওনার একটা খুব সুন্দর বই আছে, দ্য মাস সাইকোলজি অফ ফ্যাসিজম বলে, যেখানে উনি বলছেন যে একটা ছোট পরিবার কি করে, একটা মাইক্রো ইউনিট একটা সমাজের আস্তে আস্তে কি করে একটা ফ্যাসিবাদী সমাজের একটা মানচিত্র গড়ে তুলতে পারে, বা সেখান থেকেই আমরা সিমটমের মতন, ঠিক যেরকম ডাক্তাররা আমাদের পরীক্ষা করে কতগুলো সর্দি কাশি হলে কয়েকটা সিমটম ডিনোট করতে পারেন, যাতে জ্বর হয়েছে বা সর্দি হয়েছে, পেট খারাপ হয়েছে, সেরকমভাবে একটা সমাজ কি করে স্বৈরতন্ত্রের দিকে ঝুঁকে পড়ছে, তো সেইটা একটা পরিবার দিয়ে চিহ্নিত করা যায়। তো উনি বলছিলেন যে জার্মানিতে হিটলারের উত্থানের ঠিক আগের সময় জার্মান শহরের মানচিত্রটা কিরকম ছিল। তো ওনার মনে হয়েছে হিটলার আসার পেছনে কারণটা হচ্ছে যে ওই সময়কার জার্মান জাতির সেক্সুয়াল রিপ্রেশন, উনি সেটাকে ডিনোট করে বার করেছেন যে গোটা সমাজটা প্রচণ্ড সেক্সুয়ালি রিপ্রেসড, এবং সেই জায়গা থেকে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট সেই মানুষের ভালনারেবিলিটিটা বা সেই সেক্সুয়াল রিপ্রেশনটার উপর বেস করে একটা স্বৈরাচারী ক্ষমতা মাথা চাড়া দিয়ে উঠছে। এবং কি সাংঘাতিক যে এখন ভারতবর্ষটা আমাদের সেরকমই হয়ে গেছে, যে আমরা মধ্যবিত্ত সমাজ বিশেষ করে হঠাৎ করে এগোনোর বদলে আমরা হঠাৎ করে পিছিয়ে গেলাম। কি চমৎকারভাবে আমরা এখন সব কিছু নিয়েই ঘ্যান ঘ্যান করছি, কে কি খাবে সেটা নিয়ে ঘ্যান ঘ্যান করছি, কে কি পড়বে সেটা নিয়ে ঘ্যান ঘ্যান করছি, কার নাগরিকত্ব থাকবে সেটা নিয়ে ঘ্যান ঘ্যান করছি, কার মানে কাউকে যদি আমাদের ধরুন সোশ্যাল মিডিয়াতে লিঞ্চ করা হয় কমেন্ট সেকশনে, বা সেই লিঞ্চিংটা যখন কমেন্ট সেকশন থেকে বেরিয়ে এসে রাস্তায় কে একটি শীর্ণকায় একটি মানুষ যে বিফ নিয়ে যাচ্ছে তাকে যদি লিঞ্চ করে দেওয়া হয়, সেটাও কিন্তু একটা ঘ্যান ঘ্যানানির কারণে। কারণ আমি ঘ্যান ঘ্যান করছি যে না, আমি তো এইভাবেই বাঁচতে, যে তুমি কেন এইভাবে বাঁচছো। তো আমাদের এই মুহূর্তে ভারতীয় সমাজটা হঠাৎ করে প্রচণ্ড ঘ্যান ঘ্যানে হয়ে উঠেছে, এবং সেটার মধ্যে আমি কোনো শৈল্পিক জায়গা, কোনো আশা, কোনো রকমের আলো কিছুই দেখতে পাচ্ছি না। মানে আমাদের কেসিসি বৈঠকখানায় বসে এই আলোচনাটা করতে খুব ভালো লাগছে, কারণ আমার খুবই প্রিভিলেজ। এক্ষুনি আমরা বেরিয়ে যাব হাতে গিফট প্যাক ট্যাক নিয়ে সুন্দর করে, আবার কেসিসি আমাদেরকে খুবই সম্মান দিয়ে এখানে এনেছে, খুবই দারুণ পুরো বিষয়টা, কিন্তু পুরোটা একটা ইলিউশনের মধ্যে আমরা আছি আর কি। এবং সেই ইলিউশনটা হচ্ছে মানে, কিন্তু আমার খুব মনে হয় টপিকটা খুব রেলিভেন্ট হয়ে উঠছে, যে
আমরা একটা জাতি হিসেবে ভারতবর্ষ ঘ্যান ঘ্যানে হয়ে উঠেছে, এবং সেই ঘ্যান ঘ্যানানিটা আমাদের ভেতরে ইমপ্লান্ট করে দেওয়া হচ্ছে আস্তে আস্তে। সেটা আমরা বুঝতেও পারছি না কিভাবে ইমপ্লান্ট করে দেওয়া হচ্ছে। সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো করা হচ্ছেই, নিউজ মিডিয়ার মাধ্যমে করা হচ্ছে, এবং ওই অনুকরণ করার মতন আমরা ওই টিভি চ্যানেলের ওই ছোট ছোট উইন্ডোতে যারা বসে, না 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 আপনি বলুন, না না আপনি আগে বলুন, আরে আপনি বলছেন কেন, আরে আগে আপনি বলুন, আপনার সময় কি হয়েছিল, আরে জানে না তখন তো 200টা লোক মরেছিল, এখন তো 500 জন মরেছে, তো আমি কেন বলবো। এইটা না আমরা অনুকরণ করতে শুরু করে দিয়েছি। আমরা দেখবেন ফেসবুকে এটাই করছি, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে এটাই করছি, কারণ আমরা যেটা দেখছি শিশুদের মতন সেই ঘ্যান ঘ্যানানিটা অনুকরণ করছি, অন্ধ অনুকরণ করছি। তো সেখান থেকে আমার মনে হয় আসল সমস্যাটা আমাদের ভেতরের লুকিয়ে রাখা যে অন্ধকারটা, আমাদের নিজেদের গোঁড়ামি, আমাদের প্রত্যেকের বেসিক ভেতরে স্বাচ্ছন্দ্যের অভাব বা সেক্সুয়াল রিপ্রেশন, একটা গোটা ভারতীয় জাতি হিসেবে এই মুহূর্তে আমরা স্বাভাবিক জিনিস স্বাভাবিকভাবে নিতে পারছি না। সেটা আমার মনে হচ্ছে আমাদের ওপরেও, আমাদের জেনারেশনের উপরও অদ্ভুতভাবে বর্তে গেছে। মানে প্রিভিয়াস জেনারেশনের ভূতটা আমাদের ভেতর ঢুকে গেছে। আমরাও না চট করে সোশ্যাল মিডিয়াতে কনক্লুশনে চলে আসছি, যা খুশি করছি। এবার সেইটাই আমার মনে হচ্ছে, সেই ঘ্যান ঘ্যানানিটা আমার মনে হচ্ছে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে এবার, এবং বেরিয়ে যাচ্ছে না, বেরিয়ে গেছেই অলরেডি, মানে বন্দুক থেকে গুলিটা বেরিয়ে গেছে। এবং আমি জানি না, ইটস ভেরি টাফ যে সেই ঘ্যান ঘ্যানানিটা আমরা কি করে ফেরত নেব, যে ঘ্যান ঘ্যান না করে আমরা কোথাও গিয়ে একটা দৃঢ়ভাবে নিজেদের বক্তব্যটা কোনো ভয় ভীতি ছাড়া যেভাবে বলতে চাই সেভাবেই বলবো, কোনো রকমের সেটার ভেতরে ঘ্যান ঘ্যানানি না রেখে, যেটা আমরা বিশ্বাস করি সেটা মুক্ত কণ্ঠে আমরা কিভাবে বলতে পারবো, সেই স্টেটে আমরা কবে পৌঁছবো আমি সত্যি জানি না। আমার সেখানে আমার, যার কারণে এইখানে বক্তব্য একটাই, আমি একটা ছোট্ট আমি লেখা পড়ে শেষ করবো। আমার কিছুদিন আগে, মানে এই মুহূর্তে ঘ্যান ঘ্যানের, মানে যদি আমি বলি একটা চিত্র, আমি যেহেতু অডিও ভিজুয়াল মাধ্যমের মানুষ, তো সেখানে একটা ঘ্যান ঘ্যানানি যদি চিত্র হয়, যদি একটা পেন্টিং বা একটা ছবি হয়, সেটা কি হতে পারে। তো আমি একদিন একটা শুটিং করে ফিরছিলাম, তো রাস্তায় দেখলাম, কিছুদিন আগে আপনারা প্রত্যেকে দেখেছেন যে কলকাতার রাস্তায় খুব বড় করে একটা হোর্ডিং পড়েছিল, সাদা একটা ব্যাকড্রপে। আমি হোর্ডিংটা কি সেটা পরে আসছি। তো আমি হোর্ডিংটা দেখে না অনেকক্ষণ ধরে ভাবছিলাম এটা কি, এটা কেন, খুব হাসি পাচ্ছিল। তারপরে সেই হেডিংটা, ক্যাপশনটাও পড়লাম আমি। তারপরে আমি বুঝলাম যে ও আচ্ছা, এইটা হচ্ছে গোটা বাঙালি সমাজের এই মুহূর্তে একটা সিনপসিসের মতন আর কি। তো সেইটা নিয়ে আমি সেদিন ফিরে একটা ছোট লেখা লিখেছিলাম, ছোট্ট লেখা, বেশিক্ষণ সময় লাগবে না। বেশ কিছুদিন ধরে শহরের অলিতে গলিতে, বড় রাস্তায়, মেজো রাস্তায়, সেজো রাস্তায় একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। সাদা আলোর প্রলেপ চিরে বেরিয়ে আছে একটা হাঁ করা বাঘের মুখ, তার তলায় লেখা ক্ষিপ্রতায় আমরাই এগিয়ে। প্রথমে ভাবলাম এটা বোধহয় বেঙ্গল ট্যুরিজমের বিজ্ঞাপন, রয়্যাল বেঙ্গল টাইগার থেকে পাড়ার হুলো বেড়াল সংখ্যায় গর্বিত এবং এগিয়ে বাংলা। তারপর মনে হলো এটা কি কলকাতায় লোকসভা নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলের ক্যাম্পেইন? অস্বাভাবিক নয়, নির্বাচনের আগে যে কোনো রাজনৈতিক দলের একটাই মোটো। সুকুমার রায়ের কবিতা অবলম্বনে বোধহয় তৈরি হয়েছে এই পোস্টারটা। বাঘের হাঁ করা ছবি দেখিয়ে বোধহয় ভোটারদের বলা হচ্ছে, আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেবো মিথ্যে এমন ভয় পেলে। তারপর কাছ থেকে দেখে বুঝলাম না, সুকুমার রায় তো দূরের কথা, এটা সাংবাদিকতার রায়। বিশপ লেফ্রয় রোড ছেড়ে এখন সকল রায়বাবুরা বাসা বেঁধেছে বাংলার মিডিয়া হাউসগুলোতে। ন্যায় বিচার টু নীতিশিক্ষা টু ক্ষিপ্রতা, সবকিছুর রায় তারাই এক এবং অদ্বিতীয়। মানে মোদ্দা কথা হলো, এই ডিজিটাল যুগে একটা সংবাদ মাধ্যম জনগণের চিড়িয়াখানা বা জিম করবেটে যাওয়ার পরিশ্রম ও খরচ দুই বাঁচিয়ে দিচ্ছেন। আর তাছাড়া আলিপুর চিড়িয়াখানা এখন বড্ড বোরিং, রকমারি জন্তুদের বড় অভাব, সেই জিরাফ, বাঁদর, পাখি ইত্যাদি। তার চেয়ে যৎসামান্য মূল্যে বাড়িতে বসেই কর্পোরেট সাংবাদিকতা চিড়িয়াখানায় দেখা যাবে কত লম্ফঝম্প আস্ফালন, দেখা যাবে হরেক পশু, শ্রেণী, স্তন্যপায়ী, প্রজাতি মানুষ, উপপ্রজাতি দালাল। এখানে বন্য পোষ্য বসবাস করে সমান্তরালভাবে। কর্পোরেট সিস্টেমে ছড়িয়ে দেওয়া দানা পানি পেলেই বন্য পোষ্য হাতে হাত মিলিয়ে গর্জে ওঠে। সেই গর্জনের সুর ও ছন্দে দিব্যি পা মেলাই আমরাও। জমে যায় সন্ধেগুলো, চাঁদ, বাঁদর, পাখি ইত্যাদি। জমে যায় সন্ধেবেলাগুলো, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, ধনতন্ত্রের বে। চিড়িয়াখানা সুপারহিট। তবে শুধু বাংলা বললে ভুল হবে, সর্বভারতীয় স্তরে কর্পোরেট সাংবাদিকতা চিড়িয়াখানাই সুপারহিট। তবে একটা মজার জিনিস লক্ষ্য করলাম, এই সাংবাদিক গোষ্ঠী বাঘের ছবিটি নির্বাচন করতে বোধহয় একটু ভুল করেছে। তারা ভেবেছিলেন বাঘের এই প্রকাণ্ড হাঁ করা গর্জনের ছবি হয়তো চ্যানেলের সাফল্য এবং ক্ষিপ্রতার রূপক হিসেবে মানানসই হবে। তবে ওই হাঁটা একটু গোলমেলে। কিছুক্ষণ সময় ব্যয় করে তাকিয়ে থাকলে বুঝতে পারবেন যে হাঁ মানে গর্জন নয়, হাঁ মানে হাইও। দ্বিতীয়বার দেখলে আলবাত মনে হবে যে সাংবাদিকতার ক্ষিপ্রতা দেখে বাঘটা একটা প্রকাণ্ড হাই তুলছে। ঠিক যেমন হাঁ মানে গর্জন নয়, ঠিক তা মানে
ঠিক তেমন চিৎকার করা মানে সাংবাদিকতা না। সুতরাং ওই বাঘের একটা হাঁ করা চিত্র আমার দেখে মজা লেগেছে। একটা বাঘ এই গোটা সমাজের ঘ্যানঘ্যানানি দেখে একটা প্রকাণ্ড হাই তুলছে, এবং আমি মিলিয়ে দেখলাম যে গুগল ইমেজে ওটা সত্যি হাইয়ের ছবি। মানে সাংবাদিক যে গোষ্ঠীটি যে ইমেজটা সিলেক্ট করেছে সত্যি একটা বাঘের হাই তোলা ছবি দিয়ে দিয়েছে। তো এইটা আমার মনে হচ্ছে ওই বাঘটা বা আমাদের এই জীবজগৎ এই মানবতার মানে ঘ্যানঘ্যানানি দেখে একটা প্রকাণ্ড হাই তুলছে। সো ইটস ভেরি বোরিং দিস ঘ্যানঘ্যানানি, এবং ডেঞ্জারাস অ্যাট দ্য সেম টাইম। সুতরাং আমার মনে হয় যে এই ঘ্যানঘ্যানানির অসুখ থেকে বা ভাইরাস থেকে আমাদের মুক্ত হতে হবে, এইটুকুনি বলার ছিল। ধন্যবাদ। রঞ্জনদার আইকনিক বা নিশ ঘ্যানঘ্যানানি থেকে ঋদ্ধির ম্যাসের ঘ্যানঘ্যানানি, প্রচার মাধ্যম, সংবাদ মাধ্যম, মিডিয়ার ঘ্যানঘ্যানানি, এই দুই প্রান্ত বা দুই ক্ষেত্রের জায়গাটাকে এবার আমরা প্রচেতদার কাছে আসি। প্রায় শেষ পর্যায়েও আসছি আমরা আমাদের এই সেশনটার। প্রচেতদা, এই দুটো জায়গাকে কি আপনি মেলাতে চান, নাকি এরকম ভাবেই রেখে আরো কিছু যোগ করতে চান? সোশ্যাল মিডিয়ার ঘ্যানঘ্যানানি নিয়ে আপনার কিছু মতামত আছে, এটা আমি জানি, এটা যদি আপনি এবার একটু বলেন। শিশির একটু বলবেন বিষয়টা কি আজকের? ঘ্যান এবং ঘ্যান, মধ্যবিত্তের কাঁদুনি। আমি শুনছিলাম, আমি জেনে আসছিলাম ঘ্যাম এবং ঘ্যাম, মানে মধ্যবিত্ত সবসময় কাঁদে যে কবে ঘ্যাম হব। আমি একটু ঘ্যাম হই, আমি ঘ্যানটা এসে শুনলাম, যা পড়ে এসেছিলাম হয়ে গেল, আনসিন হয়ে গেল। একরকম শিখে এলাম আর একরকম জানলাম। ঘ্যানটা ভালো না মন্দ হবে সবসময় নির্ভর করছে বক্তা কখন বলবে। রঞ্জনদা যখন ঘ্যান করলেন দারুণ, ঋদ্ধি দারুণ করলে। এবার আমি যাই ঘ্যান করি, যেহেতু ওরা এত ভালো করে ফেলেছে, আমার ঘ্যানটা একেবারে সত্যি মানে মাঠে মারার মতোই হবে। শেষে বলার বিপদ হচ্ছে, এটা ভালো বলে ফেললে আর হয় না। আমি একেবারে আমি রঞ্জনদা অনেক মধ্যবিত্ত অনেক মানে অনেক অনেক বড় মানুষদের কথা বলেছেন, একেবারে শ্রীরামকৃষ্ণ, রামকৃষ্ণ থেকে রবীন্দ্রনাথ। ঋদ্ধি একরকমের সমাজের কথা বলেছে। আমি এই মধ্যবিত্তের মধ্যে একটু থাকার চেষ্টা করি সামান্য। আমি যা আর কি, আমি হচ্ছি সেই মধ্যবিত্ত। সঞ্চারী আছে নাকি? না, সঞ্চারী চলে গেল। সঞ্চারী থাকলে সাক্ষী দিত। সব থেকে বড় ঘ্যানে নিয়ে আমি। সঞ্চারী আমাকে যখনই বলেছেন যে এই অনুষ্ঠানটা আসতে হবে, আমার সঙ্গে তার যতবারই কথা হয়েছে এবং এর মাঝে মাঝে দেখা হয়, যতবারই দেখা হয়েছে আমি ততবার ঘ্যান করেছি যে আমাকে ছেড়ে দাও, এটা আমি পারবো না। আমি এটা মানে এক তো টপিক বুঝতে পারবো না, তারপরে বলতে পারছি না ভালো। সঞ্চারীর ভালো লাগছে না, একই কথায় ও তো এতজনকে এত অতিথিকে নিমন্ত্রণ জানিয়েছে যে আমি যেই ঘ্যান করছি পারবো না মনে মনে ভীষণ রেগে যাচ্ছে, বিরক্ত হচ্ছে। আবার বলছি ঘ্যানে। আজকেও যখন সে যোগাযোগ করে যে তাহলে প্রচুরতা কখন আসতো, আমাকে যেতেই হবে। এই যে আমার ঘ্যানঘ্যানানি, এই হচ্ছে মধ্যবিত্তের ঘ্যানঘ্যানানি। আমার কিন্তু মনে মনে একটা হালকা রঞ্জনদার মতো ঠিকই যে শখ ছিল না তা নয়, এত বিশিষ্ট মানুষদের সামনে কি বসতে কখনো সুযোগ পাবো? যদি ফট করে সঞ্চারী বলতো থাকুক প্রচুরতা আসতে, যে সঞ্চারী এসছে, ও তো সাক্ষী দিতে পারবে না যে আমি কত ঘ্যান করেছি, ও সব থেকে বড় সাক্ষী। তো ও যদি সত্যি বলতে ঠিক আছে আপনি যখন পারবেন না আপনি ছেড়েই দিন, তাহলে আমার বাঙালি যে ঘ্যাম হওয়ার কোট আনকোট ঘ্যাম মানে আপনারা বুঝছেন, আমি আর ব্যাখ্যা করছি না, একটু আর কি হলুম আর কি, একটু হলুম আর কি, ওই বাঘের মতো একটু হলুম। এই হলুম হওয়ার যে সম্ভাবনাটা আমার কেটে যেত এই বিনা ঘ্যান নিতে, আমি তখন জলে পড়তাম। তখন হয়তো বলতাম সঞ্চারী এখন একটু যদি হয়, ভুল বলে ফেলেছি ভাই, স্টেজে তুলে দিও না। আমি নিজের জীবনে নানা রকমভাবে মধ্যবিত্তের নানা পথে আমরা সকলেই যেমন দেখি, নানাভাবে আমি ঘ্যানঘ্যানানি দেখেছি। ঘ্যানঘ্যানানি সকলেই যেমন দেখে, তখন দেখেছি মূলত ঘ্যানঘ্যানানিটা আসে বলে আমার মনে হয় যে একটু মানে কোনোটাই ঠিক মানে হলো না, খুশি হলাম না, খেলাম কিন্তু মানে ঢেঁকুরটা তুললুম বটে, সেই ঢেঁকুরটা আর কি সেই রকম হলো না যেই রকম স্ত্রীজাত খেয়ে তুলেছিল। ফলে আমি ঠিক হলো না, আমি এখন হলো না বলে এখন আমি কি করে, কেন যে কি বাদ পড়লো এরকম হতেই থাকে। যখন লিখি, আমি যেহেতু সামান্য একটু লেখালেখির মধ্যে আছি, সেই জন্য লেখালেখির ঘ্যানঘ্যানানি শুনলে বোধ হয়তো ভালো লাগবেন। ঘ্যানঘ্যানির লেখালেখি দুরকম হয়। এক হচ্ছে যারা লেখালেখি ছাপাছাপির মধ্যে থাকেন, ছাপাছাপির দায়িত্বের মধ্যে পড়েন, তারা জানেন লেখক হওয়ার জন্য এটা শুধু লেখালেখির ছাপাছাপি না, সর্বক্ষেত্রেই বোধ হয়। এটা অভিনেতাও হতে পারে, অভিনয়ের ক্ষেত্রে হতে পারে, সব ক্ষেত্রেই হতে পারে, ছবি আঁকার ক্ষেত্রে হতে পারে। যে আমি লেখাটা জানি সেই জন্য একটু লেখাটাই বলি। একজন লেখক যিনি লিখতে চান তিনি যে কত দূর অবধি ঘ্যানঘ্যানানি নিয়ে যেতে পারেন তা মানে
কোথায় তুলে নিয়ে যেতে পারেন তার না জানা থাকলে হতে পারে না। প্রথমে টেলিফোনে, তারপরে দেখা করে, তারপরে অফিসে গিয়ে, তারপরে বাড়ির ঠিকানা চেয়ে, তারপর বাড়ির দরজায় এসে, তারপর বাজারের সামনে দাঁড়িয়ে এসে বলেই যান একটু লেখাটা দেখেছেন, কোন লেখা ছাপা হবে, কে লিখলেন হয়তো মনেও থাকে না। আবার এই লেখা ঘ্যান ঘ্যান করে দিতে দিতে বাংলা সাহিত্য, আমি অন্তত জানি, আমরা বোধহয় সবাই জানি, যাকে যদি আমরা ঘ্যান ঘ্যান করে দেওয়া বলি, শুধু দিয়েই গেছেন, ছাপা হয়নি, প্রকাশ হয়নি, তাকান হয়নি। তারপর যখন প্রকাশ পেয়েছে তারা সব একটা ঘ্যাম মানুষ হয়ে উঠেছেন, ঘ্যাম লেখক, মানে আমাদের গর্বের ঘ্যাম লেখক হয়ে উঠেছেন। এমনটাও হয়েছে। আমি আমার যে কর্মক্ষেত্রে কাজ করি, মানে একটু সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছি সামান্য, একটু আগে তো তাই ছিলাম, সেটা আবার দুরকম ঘ্যান ঘ্যানে নেই। একটু আমার নামটা, খবরটা ছাপুন, একটু আমার এটা মূলত যারা রাজনীতিতে, শিল্পে, সংস্কৃতিতে, মানে এমনও আছেন যে সন্ধেবেলায় যারা মন্দভাবে, মানে গায়ক তো অনেক আছে, শুনছি না তো গায়করা, অনিন্দকে দেখলাম মনে হলো না শুনলেই হয়, এরকম আছেন যারা গায়করা সন্ধেবেলা জলসার অনুষ্ঠান না পেয়ে, এবার একজন গায়ক, আমি গল্প করছি যখন বলি, তো উনি খুব কাগজের অফিসে ঘুরে বেড়াচ্ছেন, এবং সেই কাগজের অফিসে সন্দীপন চট্টোপাধ্যায়, তো অনির্বাণ গল্প পড়লো তার নামই বলি, তো ঘুরে বেড়াচ্ছেন, আমি গান গাই, আমার খুব পরিচিত সন্ধ্যাবেলার খবরের কাগজ খুব রমরমা, গাইতেই পারেন, একটু নাম ছেপে দিন, একটু কিছু করে দিন, একটু কিছু বলে দিন, কাগজে একটু লিখে দিন। তা আমার মনে আছে সন্দীপন চট্টোপাধ্যায় সেই কাগজের সঙ্গে পত্রিকায় তখন যুক্ত, সন্ধ্যেবেলা মাঝে মাঝে যেতেন একটু বিশেষ কাজে, চিঠিপত্র দেখতেন। তো তিনি ভদ্রলোক তার কাছে যখন গিয়ে বললেন, সন্দীপন দা, আমি কিন্তু খুব ভালো গাই এবং মানুষ আমার গান খুব ভালোবাসে এবং আমাকে প্রচুর মানুষ আমার গান শুনতে চায়, তখন আমার মনে হচ্ছেন সন্দীপন চট্টোপাধ্যায় বলেছিলেন, আপনি যদি বলেই যাচ্ছেন ঘুরে ঘুরে খেলার দপ্তরে গিয়ে, সংস্কৃতি দপ্তরে গিয়ে, রাজনীতির দপ্তরে গিয়ে, এই যে বলে যাচ্ছেন, সন্ধেবেলার দিকটা আপনি সময় পান কোত্থেকে? এই যে ঘ্যান ঘ্যান করার সব তো গান গাইবার কথা, আপনার সন্ধেবেলা গায়িকা তো গান গাইবে, তো এই গান গায়ে খবর কাজ, এটা তো কম। নেতাদের ঘ্যান ঘ্যানানি, নেতারা কেউ থাকলে আমি জানি না, মাফ করে দেবেন, মার্জনা করবেন, বা নেতা হবার ঘ্যান ঘ্যানানি বলার, নেতা হলে আর হবে না, নেতা হবার ঘ্যান ঘ্যানানি, বড় নেতা হলে তো তখন সাংবাদিকরাই তার সঙ্গে গিয়ে ঘ্যান ঘ্যান করে। ঋদ্ধি বললো বটে, কিন্তু পেশার উপদ্রব আর কি করবে ভাই, কিছু তো মেনে তো নিতেই হবে। কিন্তু নেতা হব যে যাদের ঘ্যান ঘ্যানানি, সেই ঘ্যান ঘ্যানে, এই যে মধ্যবিত্ত, আমি বলছি যতক্ষণ নেতা হব মানে নেতা হইনি কিন্তু, ততক্ষণ কিন্তু তিনি দেখবেন, নেতা বা নেত্রী যাই বলি না কেন, তার কিন্তু ঘ্যান ঘ্যানানি হতেই থাকে। আবার যখন এই ঘ্যান ঘ্যানানি দিয়ে নাম ছেপে, ছবি ছেপে, ওই বক্তব্য বলে, কখনো বাঘ হয়ে, কখনো পুনর্মূষিক ভব, মানে মুশিক হয়ে, যাই হোক না কেন, যখন তিনি নেতা হয়ে যান, তখন সেই ঘ্যান ঘ্যানানি তার ঘ্যামঘ্যামানি হয়ে যায়। তখন আবার সাংবাদিকরা পেছন ছুটে, একটু সময় হবে দাদা, একটু দিদি, একটু সময় হবে নাকি। ফলে ঘ্যান ঘ্যানানি মধ্যবিত্ত মনকে রেখে দেয়, আমি বলবো মধ্যবিত্ত মনকে রেখে দেয়, যাতে সে তাড়াতাড়ি খানিকটা মধ্যবিত্ত মন থেকে বেরিয়ে যেতে পারি। মানে আমার যেন সন্তুষ্ট আমি হই, আমি যেন খেয়ে ঢেকুরটা, ও কেন তুলছে, পাশের বাড়ির ঘোষবাবু কেন তুললো, সেরকম যেন আমি ঢেকুরটা তুলতে পারি। বেতনটা বাড়ুক চাই, কিন্তু বেতনটা বাড়ার পর মানে এইটুকু বাড়লো, আরেকটু বাড়লো না কেন, যে কারণে বারবার বলতে থাকে, সে বলতেই থাকে। যে কারণে এখন আমি ঋদ্ধির কথা মতোই বলি যে আমাদের যারা, যে মধ্যবিত্ত হরিপদবাবুকে আমরা দেখি, সে হরিপদবাবু কিন্তু দুরকম ঘ্যান ঘ্যানানি করেন। এক হরিপদবাবু হচ্ছে এমনি অরিজিনাল হরিপদবাবু, যাকে আমরা চিনি। আরেক হরিপদবাবু ফেসবুকে বসে থাকেন, ফেসবুকের হরিপদবাবু, তিনি দু জায়গায় দুরকম ঘ্যান ঘ্যানানি করেন। তো এই হচ্ছে ঘ্যান ঘ্যানানি। মধ্যবিত্তের মূলত ঘ্যাম হওয়ার জন্য মধ্যবিত্তের ঘ্যান ঘ্যানানি থাকে, মনের মধ্যে একটা ইচ্ছে থাকে, জানি না ঘ্যাম হলেও তাও হয়তো আবার ঘ্যান ঘ্যানানি করবে, কেন মা আমাকে ঘ্যাম করে দিল, আমি আবার ফিরে আসি। তো ঘ্যান ঘ্যানানি এক একজনকে এক এক পর্যায়ে শুনতে হয়। আমি একটা ছোট্ট, আমিও শেষ করে ফেলছি, আমিও ঋদ্ধির মতো অনুমতি নিয়ে একটা ছোট্ট একটা ছড়া আমি পেয়েছি আজকে। আমি ভেবেছিলাম কিছু নোট পাবো, কিছু নোট পাইনি, কারোর কাছে নিতে পারিনি। একটা ছোট ছড়া, আপনারা যেমন লিখে নিয়েছেন, একটা ছোট ছড়া আমি একটা টুকে নিয়ে এসেছি, তার আবার ছড়াকারের নামও অচেনা, একটু পড়িয়ে একটুক্ষণ সময় নিচ্ছি, বোধহয় মধ্যবিত্তের পরিচয়টা বোঝা যাবে খানিকটা। মধ্যবিত্ত বেজার চিত্ত ভাবিত, কেমন করিয়া স্বপ্ন হইবে সাধিত, ধরিলে কাহারে আহারে হবে সুখের সাগরে প্লাবিত। মধ্যবিত্ত বেজার চিত্ত রাগত, সুখের পিছনে সারাদিন ধরে ধাবিত, গাদা চেয়ে
কিছু কিছু পেয়ে মন তাও খুঁতিত, মধ্যবিত্ত বেজার চিত্ত কাঁদিত, পাশের বাড়ির ঘোষবাবু কেন হাসিত, ফলে সব সুখ জলে রসাতলে, মনের ভিতর হিংসে আগুন জ্বলিত। আমরা তাই তো বলা হলো না, তো নাম থাকুক না। আমরা এই শুটটার রেস্টটা ধরেই আমরা এই সেশনটা শেষ করি। এর বেশি বললে আবার আরো ঘ্যান এবং ঘ্যান হয়ে যাবে। তার থেকে বরং ঘ্যান থেকে ঘ্যামের দিকে আমাদের যাত্রা শুরু হোক। আমরা পরের সেশনটার জন্য সবাইকে আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাই এবং আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।